আচ্ছা, আমরা তাহলে এখন আমাদের আজকের পাঠে চলে আসি। তো প্রথমে আমরা একটা হচ্ছে এক্সাম্পল দেখছি। এখানে দেখো অ যোগ অ সমান আ। অ যোগ অ সমান আ। মনে হতে পারে যে এটা কি কোনো ম্যাথ নাকি যে ১ যোগ ১ সমান ২ এরকম। সন্ধিটা অনেকটা ম্যাথের মতোই। শুধু ম্যাথে যেরকম সূত্রগুলো মনে থাকতে হয়, সূত্রগুলো মুখস্থ থাকতে হয়, তারপর নরমালি যেকোনো ইকুয়েশন সলভ করে দেওয়া যায়। সন্ধি তো এরকম যে সূত্রটা তোমার যদি মনে থাকে তাহলে যেকোনো শব্দেরই সন্ধি বিচ্ছেদ খুবই ইজিলি করা সম্ভব। এখানে আরেকটা দিয়েছি সেটা হচ্ছে নব যোগ আকাশ। নব আকাশ, নতুন আকাশ এটা বলতে বোঝানো হচ্ছে নবযোগ আকাশ। এখন এইখানে সন্ধি বিচ্ছেদটা হলো এবং এটা হচ্ছে মূল শব্দ যেটার বিচ্ছেদ করে এটা আসলো, কিন্তু কিভাবে আসলো সেটার এখানে একটা সূত্র এসছে। নবকে ভাঙছি আমি এভাবে ন ব অ, বয়ের সাথে একটা অ আছে, আর এই যে এখানকার আ, আ ক আ স আকাশ, আর এটা যুক্ত হয়ে হচ্ছে এখানে আকাশ, নব আকাশ। তাহলে অ যোগ আ সমান সমান আ, নব আকাশ। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে সন্ধি। ছোট থেকে আমরা সন্ধি পড়ে আসছি। অফিসিয়ালি যদি পড়ার কথা বলি তাহলে হচ্ছে ক্লাস 6 থেকে আমরা পড়ে আসছি। তো নিয়ম আসলে একই, কিন্তু কথা হচ্ছে আমাদের অনেকেরই চর্চার অভাব থাকে, অনেকেই আম সহজ বলে পরীক্ষার আগে একটু পড়ি তারপর আর সারা বছর পড়ি না। যার ফলে নিয়মগুলো ভুলে যেতে থাকি আমরা। সেগুলোই জাস্ট রিপিট করা। এটা খুব একটা কিছু না, টাফ কিছু না। আচ্ছা, আজকের যে আমাদের স্লাইড গুলো থাকবে সেই স্লাইড গুলোতে আসলে আমরা হচ্ছে কি কি জিনিস নিয়ে আলোচনা করব। তো যে জিনিসগুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব সেটা হচ্ছে সন্ধি কি, সন্ধির প্রয়োজনীয়তা, সন্ধি ও সমাসের পার্থক্য, প্রকারভেদ, আর সন্ধির নিয়মগুলোর বর্ণনা। এই কটা জিনিস মানে আমাদের এই সন্ধি এই চ্যাপ্টারটাকে ফুলফিল করার জন্য খুব বেশি জরুরি। এখানে সন্ধি আসবে, স্বাভাবিকভাবে ব্যাকরণে যখন কোনো একটা টপিক পড়ানো হয় তখন আমরা বাংলা ভাষায় বা হচ্ছে আমার ব্যাকরণের ক্ষেত্রে সেটার আসলে কি প্রয়োজনীয়তা আছে সেটাও আমরা পড়ি। আর এখানে সন্ধির সাথে সমাসের একটা আম, যোগ মনে হয় যে দুটাই হচ্ছে সংক্ষিপ্ত করছে, একটা শব্দকে সংক্ষিপ্ত করছে আর একটা হচ্ছে বাক্যকে সংক্ষিপ্ত করছে। তো এই সংক্ষেপণের কারণে আমাদের হচ্ছে সন্ধি আর সমাসের পার্থক্যটা আম, জানতেই হবে। প্রকারভেদ থাকবে আর নিয়মের কিছু বর্ণনা। তাহলে আমরা এখন মূল ক্লাসটাতে চলে যাই। খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লেই হবে, আর কিছু না। ভয় পাওয়ার মতো কিছু নাই। প্রথমে আসছে সংজ্ঞাতে সন্ধি কি। সন্ধি শব্দটার অর্থ হচ্ছে মিলন, কোনো একটা কানেকশন তৈরি করে দেওয়া, এটা। তাহলে সন্ধি শব্দটির বিশ্লেষিত রূপ হচ্ছে সম ধি ই। এর মানে হচ্ছে সমদিকে ধাপিত হওয়া বা মিলিত হওয়া, একই দিকে ধাবিত হওয়া মানে একই রকম ভাবে মিল হয়ে যাওয়া, একই ধরনের কাছাকাছি উচ্চারণের যে বর্ণগুলো আছে বা তার একই বর্গভুক্ত বর্ণগুলো আছে সেগুলোর মধ্যে একটা মেলবন্ধন তৈরি করা, এটাই হচ্ছে সন্ধি। বাংলা ব্যাকরণ মতে দুটি শব্দের মধ্যে প্রথম শব্দের শেষ ধ্বনি, আমরা যেরকম পড়েছিলাম নব অ শেষ ধ্বনি, এবং দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি যেমন আ, আকাশের আ, যদি একইভাবে উচ্চারিত হয় বা তাদের উচ্চারণ প্রায় কাছাকাছি হয় তবে ধ্বনিদ্বয় পরস্পর সংযুক্ত হওয়া, অর্থাৎ শব্দ দুটি মিলিত হয়ে এক শব্দে পরিণত হওয়াকে সন্ধি বলে। বড় করে লেখা আছে কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়লে দেখা যাবে জিনিসটা আসলে অনেক সহজ। এক কথায় সন্নিহিত দুটি বর্ণের মিলনকেই সন্ধি বলে। যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, এখানে বিদ্যার আ আর আলয়ের আ এই দুটো যুক্ত হয়ে আরেকটা আ তৈরি হয়েছে, এই কারণে আমরা একসাথে বলছি বিদ্যালয়। তাহলে বিদ্যালয় শব্দটা গঠিত হচ্ছে সন্ধি বিচ্ছেদের এই আ যোগ আ সমান সমান আ এই নিয়মটাতে। সন্ধির প্রয়োজনীয়তা, আমরা যেরকম আগেও বললাম যে ব্যাকরণের প্রত্যেকটা পার্টেরই হচ্ছে কোনো না কোনো প্রয়োজনীয়তা ভাষার ক্ষেত্রে ব্যবহার মানে ভাষার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো এখানেও সন্ধির প্রয়োজনীয়তা আমরা দেখি। প্রথমে হচ্ছে বাক্যকে সুন্দর প্রাঞ্জল ও সহজবোধ্য করে। সুন্দর প্রাঞ্জল করে কারণ যেহেতু
মানে জিনিসটা ছোট হয়ে যায় বা যুক্ত হয়ে যায়, সুতরাং ওইটা শুনতে সুন্দর লাগে। নতুন শব্দ তৈরি করে, যেমন নব একটা শব্দ, আকাশ একটা শব্দ, দুইটা মিলে হয়েছে নবাকাশ। বিদ্যা একটা শব্দ, আলয় একটা শব্দ, দুইটা মিলে হয়েছে বিদ্যালয়। তাহলে নতুন শব্দ তৈরি হচ্ছে। আর নতুন শব্দ যখন তৈরি হচ্ছে, বড় শব্দটাকে সংক্ষিপ্ত করে নতুন শব্দটা তৈরি হচ্ছে। এমনকি বাক্যকেও সংক্ষিপ্ত করে দিচ্ছে। উচ্চারণে স্বাচ্ছন্দ্য আনে, ধ্বনিগত মাধুর্য রক্ষা করে। যে এই প্রয়োজন গুলার জন্যই আসলে এই সন্ধি। তাহলে সন্ধির প্রয়োজনীয়তা আমাদের ভাষার জন্য অনেক বেশি জরুরি। সন্ধি ও সমাসের পার্থক্য। পার্থক্য পড়বো তার আগে একটু বলে দিই। তাহলে হচ্ছে এই পার্থক্যটা যখন পড়তে থাকবো তখন মানে বুঝতে অনেক সহজ হবে আমাদের জন্য। সেটা হচ্ছে, সন্ধি হচ্ছে বর্ণের সাথে বর্ণের মিলন, আর সমাস হচ্ছে অনেকগুলা ছোট ছোট শব্দকে, মানে একটা বাক্যের মধ্যে যে অনেকগুলো ছোট ছোট শব্দ থাকে, সেই শব্দগুলোকে ছোট করে একটা শব্দে নিয়ে আসে। তাহলে সন্ধি যদি বর্ণের সংক্ষেপ হ্যাঁ, একাধিক বর্ণের সংক্ষেপণ হয়, তাহলে সমাস হবে একাধিক শব্দের সংক্ষেপণ। এখন বিষয়টা ক্লিয়ার? ওকে, এখন আমরা এই পার্থক্যগুলো আসি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। বর্ণের সঙ্গে বর্ণের মিলনকে সন্ধি বলে, আর শব্দের সঙ্গে শব্দের মিলনকে বলে সমাস। সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বে অবস্থিত, আর সমাস ব্যাকরণের রূপতত্ত্বে অবস্থিত। কেন? ধ্বনিতত্ত্ব হচ্ছে ধ্বনি সম্পর্কিত যে কোনো কিছুই ধ্বনিতত্ত্বে আলোচিত হবে। তাহলে সন্ধি তো হচ্ছে এই যে ধ্বনিগুলো নিয়ে কাজ করে, স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এগুলো নিয়ে কাজ করে, সে কারণে এটা ধ্বনিতত্ত্বে আলোচিত হচ্ছে। আর সমাস হচ্ছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব মানে হচ্ছে শব্দ। তাহলে শব্দ নিয়ে আলোচিত যে কোনো বিষয় হচ্ছে রূপতত্ত্বে ঢুকে যাবে। আর সমাজ যেহেতু শব্দকে সংক্ষেপণ করে নতুন শব্দ তৈরি করে, তার মানে সে শব্দকে নিয়ে কাজ করছে, তাহলে এটা রূপতত্ত্বে যাচ্ছে। সন্ধিতে বিভক্তি লোপ পায় না, কিন্তু সমাসে অলুক সমাস যেটা, সেটা বাদে অন্য সব সমাসে বিভক্তি লোপ পায়। সন্ধিতে বর্ণে বর্ণে মিলন ঘটে। সন্ধিতে শব্দের মিলন বর্ণ ও উচ্চারণ ভিত্তিক, আর দুটি বর্ণের মিলন ঘটে সাধারণত। আর সমাসে শব্দে শব্দে বা পদে পদে মিলন ঘটে। সমাসে শব্দের মিলন অর্থভিত্তিক। তাহলে সন্ধিতে বর্ণের মিলন যেটা, সেটা হচ্ছে উচ্চারণ ভিত্তিক, আর সমাসে হচ্ছে শব্দের মিলনটা হচ্ছে অর্থ ভিত্তিক। একটা উচ্চারণ গতভাবে মানে নতুন শব্দ তৈরি করে ফেলছে, আর একটা অর্থের উপর বেস করে নতুন শব্দ তৈরি করছে। আরো কিছু পার্থক্য আছে। সন্ধির ফলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে না, কিন্তু সমাসের ফলে শব্দের অর্থের পরিবর্তন ঘটতে পারে। সন্ধি শব্দকে গতিশীল করে, আর সমাস বাক্যকে গতিশীল করে। সন্ধির নমুনা দেখো, বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, প্রতিযোগ এক প্রত্যেক, হিম যোগ আলয় হিমালয়। আর এটাকে তুমি যদি সমাসের দিকে নিয়ে আসো, তাহলে বিদ্যার জন্য আলয় বিদ্যালয়, একের পরে এক প্রত্যেক, হিমের আলয় হিমালয়। যে একটা হচ্ছে একদম হিমযোগ আলয় সরাসরি বলে দিচ্ছে যে হিমালয়, হিমালয় শব্দটার বিচ্ছেদ করে দিচ্ছে, কিন্তু এটা যখন সমাস আসছে তখন বলছে হিমের আলয় হিমালয়। তাহলে হিম এখানে হিমের আলোয়, হিম মানে হচ্ছে ঠান্ডা বরফ কিছু, তাহলে কোনো একটা জায়গায় বরফ রেখে দিলেই তো সেটা এই হিমালয় হয়ে যেতে পারে, কিন্তু তা না। হিমালয় বলতে কিন্তু একদমই নির্দিষ্টভাবে একটা পর্বতের কথা বোঝানো হচ্ছে। তাহলে এই কারণে বলছে যে একটা উচ্চারণ ভিত্তিক, আর সমাস হচ্ছে অর্থভিত্তিক। সন্ধি উচ্চারণকে পরিষ্কার করে, আর সমাস বক্তব্যকে সুন্দর, শ্রুতিমধুর ও সংক্ষিপ্ত করে। এখানে সন্ধির আরেকটা কোয়ালিটি আছে, যেটা সমাসের সাথে তুলনীয় না, তারপরও বলছি, সেটা হচ্ছে সন্ধির নিয়ম অনুযায়ী সন্ধি বিচ্ছেদ যদি করা তোমরা শিখে যাও, তাহলে বানান ভুল খুব কম হবে, হবেই না একরকম। ওকে, এবার আসা যাক হচ্ছে প্রকারভেদ। মূল ভাবে যদি আমি উচ্চারণগত দিক থেকে, বর্ণগত দিক থেকে বিশ্লেষণ করি, তাহলে মোটা দাগে সন্ধি হচ্ছে দুই প্রকার: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। কিন্তু আবার উৎসগত দিক থেকে যদি বিচার করি, কারণ উৎসগত দিক থেকে আমাদের বাংলা ভাষায় হচ্ছে প্রচুর তৎসম শব্দ আছে, যেটাকে সংস্কৃতাগত শব্দ বলা হচ্ছে। আবার খাঁটি বাংলা শব্দও আছে, যে প্রাচীনকাল থেকে যে শব্দগুলো কন্টিনিউয়াসলি বাংলা ভাষায় চলে আসছে। তো এই দুই ধারার থাকার কারণে সন্ধিকে শব্দের উৎস বিচারেও হচ্ছে বিশ্লেষণ করা যায়। সেই উৎস বিচারে যদি বিশ্লেষণ করি, তাহলে তৎসম স্বরসন্ধি, তৎসম ব্যঞ্জন সন্ধি, খাঁটি বাংলা স্বরসন্ধি, খাঁটি বাংলা
ব্যঞ্জন সন্ধি, এভাবেও বিশ্লেষণ করা যায়। এবার আসবো আমরা হচ্ছে এটার বিশ্লেষণে, যে স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি কি। স্বরসন্ধি বোঝাটা খুব সহজ। আগে একটু হিন্ট দিয়ে নিই, তাহলে পরের স্লাইড গুলো পড়ার সময় জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে জাস্ট স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যেই সন্ধিগুলো হচ্ছে সেগুলো হচ্ছে স্বরসন্ধি। আর ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে অনেকগুলা কি বলবো, এটাকে কি বলে, জোড়া আছে। যেমন স্বরসন্ধির সাথে ব্যঞ্জন সন্ধি, তারপর ব্যঞ্জন সন্ধির সাথে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন সন্ধি, তারপর বিসর্গ যোগে যে সন্ধিগুলো, যেটাকে আমরা বিসর্গ সন্ধি বলছি। এটা আলাদাভাবে বলার কিছু নাই, কারণ যেহেতু বিসর্গ ব্যঞ্জন ধ্বনিরই হচ্ছে একটা অংশ, সুতরাং আমরা এটাকে হচ্ছে ব্যঞ্জন ধ্বনির মধ্যে ফেলে দিতে পারি। তাহলে স্বরসন্ধি আর ব্যঞ্জন ধ্বনির মানে আইডিয়াটা একটু ক্লিয়ার হলো। এখন আমরা যখন ভেতরে যাব তখন এটা তোমাদের জন্য বুঝতে হচ্ছে সহজ হয়ে যাবে। এখন কিছু নিয়মের বর্ণনা বলছি। আমি একটু আগেও বললাম, এখনো বলছি, যে সন্ধির ব্যাপারটা কিন্তু হচ্ছে পুরোটাই তোমাদের নিয়মটা আত্মস্থ করা এবং সেটা অনুযায়ী প্র্যাকটিস করার উপর ডিপেন্ড করবে। এখন যদি প্র্যাকটিস কম হয় তাহলে নিয়ম মুখস্থ করেও লাভ হবে না, কারণ তখন দেখা যাবে যে ওই নিয়ম অ্যাপ্লাই করার ইয়েগুলো, মানে শব্দগুলোর সাথে অ্যাপ্লাই করতে পারছো না। তো জিনিসগুলো পড়ার সাথে সাথে, মুখস্থ করার সাথে সাথে, আত্মস্থ করার সাথে সাথে অবশ্যই নিয়মগুলো প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি জিনিসগুলো ইজিয়ার হয়ে যাবে। এটা ক্লাস 6 এর জন্যই বলো আর ক্লাস 10 এর জন্যই বলো, সেম নিয়ম। এখানে আম, আম, মানে ফাঁকিবাজি বা বুঝার কোনো ওয়ে নাই, ঠিক আছে? হ্যাঁ, বুঝে বুঝে ইয়ে করতে পারো, যোগসাজশ করতে পারো, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিসটা অনেক বেশি জরুরি। আচ্ছা, নিয়মের বর্ণনায় আসছি। স্বরধ্বনি, স্বরধ্বনির সরি, এখানে স্বরসন্ধি হওয়ার কথা ছিল, স্বরধ্বনি লিখে ফেলেছি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনির যে সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। সিংহ যোগ আসন, সিংহাসন। এখানে সিংহর পরে হয় শেষে অ, আর এখানে আসনের আ, অ আ মিলে আ হচ্ছে সিংহাসন। একদম ইজি। স্বরধ্বনির সাথে স্বরধ্বনি। ব্যঞ্জন ধ্বনি, এখানে বলছে যেরকম আমি যেটা আগে বললাম, স্বর ব্যঞ্জন, ব্যঞ্জন ব্যঞ্জন বা ব্যঞ্জন স্বর, এই সবকিছুর মাধ্যমে যে ধ্বনিগুলো হবে সেটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি মূলত কথ্য রীতিতে সীমাবদ্ধ। ব্যঞ্জন ধ্বনিকে ৩ ভাগে ভাগ করা যায়। এই ৩ ভাগের মধ্যে তুমি ইয়ে করতে পারো, মানে এই এই ৩টা ভাগের মধ্যে তুমি হচ্ছে বিভক্ত করে দিতে পারো। সে সাথে এডিশনালি থাকবে হচ্ছে বিসর্গ সন্ধি। এখানে আমরা একটা এক্সাম্পল দিই, বিপজ্জনক। আমরা খুব দ্রুত কথা বলার সময় বিপজ্জনক, ৫০০, ৫০০ এরকম করে আমরা বলি। তো এই যে শব্দগুলো হচ্ছে একসাথে হয়ে যায়, বিপদজনক। কয়জন আমরা বিপদজনক আলাদাভাবে বলি? আমরা দ্রুত বলার সময় বিপদজনক বলি, হয়তোবা লেখার সময় আমরা বিপদজনক বলছি, লিখছি, কিন্তু উচ্চারণ করার সময় আমরা বিপদজনক বলে ফেলি। এখানে দেখো, বিপদ শেষে হচ্ছে দয়ের পরে একটা অ আর বর্গীয় জ, এই দুইটা মিলে হচ্ছে বর্গীয় জ দ্বিত্ব হয়ে যাচ্ছে, বিপদজনক হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি হলো, স্বরধ্বনি আর ব্যঞ্জন ধ্বনি মিলে হচ্ছে আরেকটা ব্যঞ্জন বর্ণ এসে এই ব্যঞ্জন সন্ধিটা হচ্ছে। ব্যঞ্জন সন্ধি মনে রাখারও আরেকটা সহজ উপায় হচ্ছে ওইখানে ব্যঞ্জন একটা বর্ণ থাকবে। স্বরধ্বনিতে যেরকম অবশ্যই স্বরবর্ণই থাকবে, আর ব্যঞ্জন ধ্বনিতে হচ্ছে স্বর ব্যঞ্জন দুটাই থাকতে পারে, আবার শুধু ব্যঞ্জন ব্যঞ্জনও থাকতে পারে। এটা মাথায় রাখতে হবে যে যে কোনো একটা ব্যঞ্জন ধ্বনি থাকলেই সেটা ব্যঞ্জন সন্ধির মধ্যে পড়বে। ওকে, ইজি। এবার আমরা নিয়মের দিকে যাব। নিয়মগুলো অনেক মনে হচ্ছে, সূত্রগুলো অনেক মনে হচ্ছে, কিন্তু আসলে একটু খেয়াল করলে দেখবা যে এখানকার বেশিরভাগ, যেমন পরীক্ষা, শুভেচ্ছা, শীতার্ত, জনৈক, প্রত্যেক, স্বল্প, শয়ন, নায়ক, নাবিক, এই ধরনের শব্দগুলো কিন্তু আমরা অহরহ লিখে যাচ্ছি। আমাদের ভুল হচ্ছে না, ছোট থেকে আমরা জেনে আসছি যে এটা এভাবে লিখতে হয়। একদম ছোট বাচ্চারা হয়তো বা পরীক্ষা শব্দটা লেখার সময় প, র, রস্বইকার দিতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি আমরা যারা বড় হয়ে যাচ্ছি তারা কিন্তু আমরা নিয়মে ভুল করছি না, আমরা কিন্তু ঠিক মতোই হচ্ছে লিখে যাচ্ছি। তো এই
এই সূত্রগুলো ঘাবড়ে যাওয়ার মতো না, কিন্তু এই সূত্রগুলো আসলে আমাদের যদি জানা থাকে তাহলে আমরা এই শব্দগুলোর বিচ্ছেদটা খুব সুন্দর করে করতে পারবো। যেমন উত্তরাধিকার, উত্তর যোগ অধিকার, যে তুমি পরে কোনো একটা কিছুর পরে কে অধিকারটা পাবে, হ্যাঁ, সেটা হচ্ছে উত্তরাধিকার। আশাতীত, আশা যোগ অতীত, আশাতীত। তো এই যে এই উদাহরণগুলো জাস্ট আমরা যদি এক্সাম্পল গুলো একটু খেয়াল করি তাহলে তো আমাদের কাছে মনে হবে যে ও আচ্ছা এগুলো তো আমি পারি, তো সমস্যা নাই। এই কারণে বলছি যে অনেক, ও মাই গড, 16টা সূত্র দেখে হচ্ছে ঘাবড়ে যাওয়ার কিছু নাই। একটু খেয়াল করলে দেখবা এই সূত্রগুলা অলমোস্ট সবই তুমি নর্মাল লাইফে অ্যাপ্লাই করছো। শুধু যখন আমি বিশ্লেষণ করতে বলছি তখন তোমার মনে হলো আচ্ছা এটা কিভাবে বিশ্লেষণ করতে হয়। তো যদি তোমার সূত্রটা একটু মনে থাকে, যেমন সূর্যোদয় বানানে তুমি কখনোই অন্তস্থ জয়ের ওকার দিতে ভুলে যাও না, সেই বাচ্চাকাল থেকে আমরা সূর্যোদয় পড়ে আসছি, আমরা বাক্য রচনা করে আসছি। এখানে হচ্ছে শুধু নিয়মটা এভাবে মনে রাখতে হবে যে সূর্য যোগ উদয়, এখানে অ আর তারপরে উ আছে, ওই জায়গায় সেটা অ হয়ে যাবে, ওকার হয়ে যাবে, তাহলে সূর্যোদয়। তারপর যেমন শীত যোগ ঋত, শীতার্ত, শীতর্ত, আমরা শীতর্ত বলি না, আমরা বলি যে শীতার্ত মানুষকে আমরা সাহায্য করব, শীতার্ত মানুষকে তোমাদের পুরোনো কাপড় দিয়ে দাও, এরকম পারলে কম্বল কিনে দাও, এরকম আমরা বলি। তো আমাদের কথার মধ্যে কিন্তু চলেই আসে এই নিয়মগুলা। জাস্ট আমাদের এই জিনিসটা একটু অফিসিয়ালি মনে রাখতে হবে, দ্যাটস ইট। কঠিন কিছুই না, কিন্তু অফিসিয়ালি মনে রাখা আর কি। একইভাবে ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রেও হবে, তবে এখানে আমি একটা জিনিস বলি যে এখানে কয়েকটা শব্দ পাবা যে শব্দগুলো হচ্ছে নর্মাল সূত্র ধরে হয় না, ওগুলোকে বলা হয় নিপাতনের সিদ্ধ সন্ধি। যেমন এখানে দেখো, এখানে বলছে কুলচোখ অটা, কুলোটা, কিন্তু এখানে আমরা অ আর আ, অ আর অ এই দুটা মিক্সড করলে তো আমাদের আ হওয়ার কথা ছিল। এই যে যেরকম এখানে উত্তর যোগ অধিকার, উত্তরাধিকার, তাহলে কুল যোগ অটা হচ্ছে কুলাটা হওয়ার কথা ছিল, কিন্তু হচ্ছে কুলটা। তারপর যেমন গো যোগ অক্ষ হওয়ার কথা ছিল গবক্ষ, হয়েছে হচ্ছে গবাক্ষ। তো এই এই ধরনের যেগুলো নিয়মের বাইরে বেনিয়মে চলে আর কি, সেগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি, একটু ব্যতিক্রম যে সন্ধিগুলো সেগুলো। এরপরে আমরা হচ্ছে ব্যঞ্জন ধ্বনিতে আসি। ব্যঞ্জন দেখি, তা প্রথমে লিখেছি আমি ব্যঞ্জন প্লাস স্বর, ব্যঞ্জন ব্যঞ্জন। এখানে কতগুলো শব্দ আছে, এটা হচ্ছে একটা নিয়ম, এই নিয়মটা খুবই সহজ, এই নিয়মটা মনে রাখতে পারলে তোমার অনেকগুলা নিয়ম সহজ হয়ে যাবে। ক, চ, ট, ত, প, এই শব্দগুলোর পরে স্বরধ্বনি থাকলে ওই স্বরধ্বনির জায়গায় হচ্ছে এই শব্দগুলোর থার্ড, মানে বর্গের থার্ড যে বর্ণটা সেটা আসবে। যেমন এখানে দেখো ক হয়ে গেছে গ, ক, খ, গ, চ, চ, ছ, জ, এরকম থার্ড যে বর্ণটা সেটা চলে আসছে। দিক যোগ অন্ত, দিগন্ত। সৎ যোগ উপায়, সদুপায়। ত, থ, দ, সদুপায়। তো এগুলা হচ্ছে কি হয়, এগুলা মানে আহ, যেগুলো মানে পূর্ববর্তী অঘোষ ধ্বনি থাকে ওগুলো হচ্ছে ঘোষ ধ্বনিতে পরিণত হয়ে যায়। মানে যেগুলো উচ্চারণ করার সময় গলা কাঁপে না, সেগুলো যখন একসাথে উচ্চারণ করতে হয় তখন সেগুলো গলা কাঁপিয়ে যে ধ্বনিগুলো সেগুলো সেগুলাতে পরিণত হয়ে যায়। এরপরে আছে আরো কিছু নিয়ম, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন, এগুলো আমরা নর্মালি ইউজ করি। যেমন চলচ্চিত্র বলি আমরা উল্লাস, বাগদান, তন্মধ্যে, সঞ্চয়, সন্তাপ, সম্মান, ষষ্ঠ, এসব কথা আমরা খুব খুব ইউজ করি। এখানে কিছু নিয়ম দেওয়া আছে, এই নিয়মগুলা বিভিন্ন বইয়েও পাওয়া যাবে, বিভিন্ন ব্যাকরণ বই, ইভেন গুগলে এখন তো অনলাইন ভিত্তিক যেহেতু সবকিছু, জাস্ট গুগলে যদি সার্চও করো যে সন্ধি লিখে সার্চ করলে উইকিপিডিয়ার সন্ধিতে বিস্তৃত লেখালেখি চলে আসবে। তো এখন অ্যাকচুয়ালি পাই নাই, পড়ি নাই এই অজুহাত দেওয়ার কোনো জায়গা নাই আসলে। এখন সবকিছু এত বেশি অ্যাভেলেবল হয়ে গেছে এবং সবকিছু এত মানে মানে সহজভাবে উম বর্ণনা করা হচ্ছে। যেমন যদি এমন মনে হয় যে আমি হচ্ছে সন্ধি রিলেটেড ইউটিউবে ক্লাস দেখবো, একদম কি বলবো, এন্ট্রি লেভেল থেকে শুরু করে হায়ার লেভেলে সঙ্গীত কিভাবে পড়ানো হয় সবগুলা ক্লাসে খুব সুন্দরভাবে দেয়া আছে। সেগুলো হচ্ছে তোমরা টাইম টু টাইম চেক করে দেখতে পারো, আমাদের ক্লাস তো আছেই সাথে। তো এখানে হচ্ছে আমরা কিছু নিয়ম দিচ্ছি, এই নিয়মগুলা কোনো কোনো বইয়ে এইভাবে দেওয়া আছে, আবার কোনো কোনো জায়গায় এভাবে দেওয়া আছে। চ যোগ ত সমান সমান চ,
বর্গীয় যোগ দ সমান সমান বর্গীয় জ, এভাবে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা ইজিয়ার, দ্যাটস ওয়াই আমি এটাই সিলেক্ট করেছি। তোমাদের কাছে যেটা ইজিয়ার মনে হবে তোমরা সেটাই সিলেক্ট করবে। এইখানে কোনো কিছু আসলে মানে ইয়া নাই, মানে একদম অব্লিগেশন নাই যে এটাই পড়তে হবে, এমনি পড়তে হবে, এমনি পড়তে হবে, এরকম কিছু নাই। এরপর কিছু ব্যঞ্জন সন্ধি আছে, ওই যে আমি বললাম নিয়ম ছাড়া হয়, নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, গো যোগ পদ গোস পদ, এক যোগ দশ একাদশ, বৃহৎ যোগ পতি বৃহস্পতি, এসব কোনো স্পেসিফিক নিয়মের মধ্যে পড়ে না, এরা হচ্ছে কোনো নিয়ম ছাড়াই হয়। এবার বিসর্গ সন্ধির কথা বলি। বিসর্গ সন্ধি তো আমি বলেছিলাম যে যেহেতু ব্যঞ্জন সন্ধির মধ্যেই ব্যঞ্জন ধ্বনির মধ্যে বিসর্গ ধ্বনিটা আছে, সো আমরা বিসর্গ কে ব্যঞ্জন সন্ধি বলতে পারি। তবে কোনো কোনো ব্যাকরণবিদ বলে যেহেতু প্রচুর বিসর্গ সন্ধি আছে, কোনো কোনো ব্যাকরণবিদ এটা দাবি করতে চান যে বিসর্গ সন্ধি হচ্ছে আলাদাভাবে একটা সন্ধি আর কি। বিসর্গ সন্ধি দেখো কয়েক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। এখানে হচ্ছে আমি ওই পরিবর্তনের কথাগুলো উল্লেখ করে দিচ্ছি, এগুলো বইয়ের মধ্যেও আছে। বিসর্গ বিদ্যমান থাকে, যেমন হচ্ছে মনঃকষ্ট মনকষ্ট, অধঃপতন অধঃপতন, বয়ঃসন্ধি বয়ঃসন্ধি। আবার বিসর্গ ও হয়ে যাচ্ছে, মনঃ যোগ নয়ে ওকারটা হয়ে যাচ্ছে, তিরোহ থান রয়ে ওকার হয়ে যাচ্ছে। আবার বিসর্গ হচ্ছে র হয়ে যাচ্ছে বা রেফ হয়ে যাচ্ছে। নিহ যোগ আকার নিরাকার, পুনঃ যোগ মিলন পুনর্মিলন, আশি যোগ বাদ আশীর্বাদ। খুব ইজি না? এগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করি, আমরা রেগুলার কথাবার্তা বলার সময় এগুলো বলি। নিরাকার ঈশ্বর, আমাদের স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান হবে, তারপরে মা বাবার আশীর্বাদ সবচেয়ে বড় আশীর্বাদ, এগুলো আমরা নর্মালি কিন্তু বলি। তো ভয় পাওয়ার কিছু নাই, শুধু এটা কিভাবে ভাঙছে এটা একটু মনে মনে আমরা যদি সর্ট আউট করতে পারি তাহলে জিনিসটা কিন্তু অনেক ইজি হয়ে যায়। বিসর্গতে হচ্ছে ৩ স থাকলে নিঃ যোগ চয় নিশ্চয়, দুঃ যোগ কর দুষ্কর, পুরঃ যোগ কার পুরস্কার। এইখানে হচ্ছে তালব্য শ মূর্ধন্য ষ দন্ত স কোথায় হচ্ছে, এই জিনিসগুলো পড়ার জন্য আসলে আমাদেরকে উপসর্গের চ্যাপ্টারটা বেশ ভালো করে পড়তে হবে। ওইখানেও কিছু নিয়ম আছে যেটা পরে এটার সাথে মিলিয়ে নিতে পারবা। কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর হচ্ছে দীর্ঘ হয়ে যায়, নিঃ যোগ রব নীরব, নিঃ যোগ রস নিরস, নিঃ যোগ রোগ নিরোগ। তাহলে এইভাবে কিন্তু মানে একটু যদি সর্ট আউট করে পড়া যায় তাহলে কিন্তু সন্ধি খুব সুন্দর, এবং এত কঠিন না, ভয় পাওয়ার মতো কঠিন না। আবার অনেকে ভাবে সন্ধিও তো বা ছোটবেলা থেকে পড়ছি, সমস্যা নেই, বাচ্চাকালে পড়ছি, পরে দেখা যায় যে নীরব লিখতে গিয়ে তখন মনে হয় যে ও আচ্ছা সন্ধি আমি তো পড়ছিলাম বিসর্গ বিদ্যমান থাকে, তখন নিহ যোগ রোগকে নিহ রোগই বানিয়ে ফেলো। তো এরকম নিরোগের দুঃখ না পেয়ে একটু যদি কষ্ট করে প্র্যাকটিস করতে থাকো তাহলে আই থিংক সবার জন্যই জিনিসগুলা ইজিয়ার হয়ে যাবে। আর আমরা তো হচ্ছে মেসেঞ্জারে তোমরা চাইলে পিডিএফ আমরা দিয়ে দিতে পারি, সো নোট হিসেবেও থেকে যাচ্ছে। তো আজকের ক্লাস এতটুকুই, আশা করি হচ্ছে সবার আম, ভালো লেগেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই সেটা হচ্ছে করেসপন্ডিং যে ক্লাস সাবজেক্ট টিচার থাকবে তাকে অবশ্যই